স্বামীর সংসার পুরো 8 বছর করলাম, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সন্তানাদি কিছুই হয়েছিল না। তারপরে স্বামী মাঝে মধ্যে আসতো, আবার 2 মাস 3 মাস থেকে চলে যেত। স্বামী আসতো ঠিক 3 বছর 4 বছর বাদে বাদে, কিন্তু তবুও আমার কোনো সন্তানাদি কিছুই হতো না। শ্বশুর হঠাৎ করেই একদিন আমাকে বলল, বৌমা, আমার ছেলে মাঝে মধ্যে তো আসে, একদমই যে তোমার ছেড়ে যুগের পর যুগ বিদেশ পড়ে থাকে তা তো নয়, কিন্তু আমাদের নাতিনুৎকার আসছে না, রহস্যটা কী বলো তো? আমি বলেছিলাম, বাবা, আপনার ছেলে বিয়ের পর এই জীবনে খুব বেশি হলে 1 বছরও মোট সময় দেয়নি আমার সাথে। তাছাড়া আসলে কি সমস্যা আছে তা তো আর আমি বলতে পারবো না। তখন শ্বশুর বলল, বুঝতে পেরেছি, আজ 2টা বছর হয়ে গেল তোমার শাশুড়িটাও মারা গেছে। মনের মধ্যে আমারও খুব একটা ভালো লাগে না। আবার বাড়িতে আমার একজন সঙ্গসাথী বন্ধু, মনে করলাম যে হয়তো ছেলেকে বিয়ে দিয়ে নাতিনুৎকার হবে, কিন্তু তাও তোমাদের হচ্ছে না। সব মিলে নিজেকে আজকাল খুব একা লাগে, ভালো লাগে না। আমি বললাম, তো ভালো লাগে না ভালো কথা, মাঝে মধ্যে আপনি আমার সাথে একটু রহস্যময় কথাবার্তা বললেও তো পারেন। কেমন যে ঘরে চুপচাপ গম্ভীর হয়ে বসে থাকেন আর মাস শেষে আপনার পেনশনের টাকা তুলে নিয়ে এসে নিজের হাতে খরচা করেন। কই, মনের মধ্যে তো একটু আনন্দ উৎফুল্ল দেখি না। আর এইভাবে মানুষ গম্ভীর হয়ে ঘরে বসে থাকলে সে অচিরেই ঝরে যায়। তখন শ্বশুর বলল, সেটা আর কী করে বলবো তোমাকে, মনের কাছে ইচ্ছা হলো, বলতে ভয় লাগে, তুমি যে আমার পুত্রবধূ। আমি তখন বললাম, এই সমস্ত ন্যাকামো ছাড়েন তো, ওই আধিক্যতা কথা আমার কাছে আর একদম ভালো লাগে না। কারণ আপনার ছেলে বিয়ের পর থেকেই সেই দিনের পর দিন শুধু প্রবাসেই কাটিয়ে দিল। আজ এতগুলো বছর আপনার ছেলের সাথে আমার সংসার করার বয়স হলো, অথচই ভালো করে সংসার জীবনের কী সুখ আহ্লাদ আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না। কেন যে আপনাদের বাড়িতে আমার বিয়ে হলো, আসলে কপালে লেখন না থাকলে তো আর হয় না। যা হোক, আক্ষেপ করে এই কথা বলতেই শ্বশুরমশাই তখন বলল, সত্যি তুমি বলছো? তোমারও তাহলে দিন ভালো যাচ্ছে না? আমারও তো দিন ভালো যায় না তোমার শাশুড়িটা চলে যাওয়ার পর, নিজেকে বড্ড একা লাগে। এদিকে জীবনে আমার এই একটাই ছেলে, আর কোনো সন্তানাদিও হলো না। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, 4 দেওয়ালেরও কান আছে বলে সাহস পায় না, যদি কিছু মনে না করো। আমি বললাম, তো এত নেতামো করছেন কেন? আর পুপু করলে সে কথা বলবেন না, যদি হিম্মত থাকে তাহলে সৎ সাহসে কথাটা বলে ফেলুন। আমার এই চড়াং চড়াং কথা শুনে শ্বশুর বলল, ঠিক আছে, এখন না বৌমা, আমি কথাটা তোমাকে ঠিক রাত্রে খাওয়া দাওয়া শেষেই বলবো। আমি বললাম, ঠিক আছে। আমার শ্বশুর আবার একটু প্রেশারের রুগী ছিল, একটু উচ্চলম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো তো, নিয়মিত ওষুধ খেত, প্রেশার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে সে সুস্থ থাকতো। কিন্তু হঠাৎ সেদিন সে আমাকে কী একটা বলতে চেয়েছে, আমি জানি না। আর যতক্ষণ না সন্ধ্যা লাগছিল অতক্ষণ তার ওই একটা প্রশ্নই আমার মনের মধ্যে করে করে খাচ্ছিল। ভাবছিলাম, কেন সন্ধ্যা হয় না, কেন রাত হয় না, সে আমাকে কি বলবে। যা হোক, শ্বশুর বাইরে থেকে ঘুরে ফিরে যখন ঘরে ঢুকলো, আমি রাত্রের খাওয়া দাওয়া নিজেও করলাম, তাকেও করালাম। সবশেষে বিদেশ থেকে আমার স্বামী প্রতিদিনের ন্যায় 10টার সময় ফোন করলো। তার সাথে 2-1 কথা বলে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিলাম। বললাম, আজকে আমার মনটা ভালো নেই, তাছাড়া অসুস্থ লাগছে, তুমি ফোনটা কেটে দাও। যাও, স্বামীর ফোন কাটার পরে শ্বশুরের রুমে ঢুকে বললাম, বাবা, আপনি না বলছিলেন যে রাত্রে খাওয়া দাওয়ার পরে কিছু একটা বলবেন, সেই কথাটা এমন কি? এখন তো সময় আছে, বলুন, নাকি ভুলে গেছেন? তখন শ্বশুরমশাই বলল, হ্যাঁ, অনেক সময় ধরে বলতে চাচ্ছি, কিন্তু আবার মুখে এসেও আসছে না। কি করে যে তোমাকে যে ওই কথাটা বলি বৌমা, আসলে আমার সাহসে কুলায় না। আমি বললাম, তাহলে থাক, বলার দরকার নেই, ছেলে মানুষের এত ভীতি হলে হয়?
যে কথা বলতে চান সরাসরি বলে ফেলবেন, হয় উস্পাত না হেপাত। এ কথা বলতেই সে বলল, যাচ্ছ কোথায়, দাঁড়াও। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তখন বলল, তুমি এখানে আমার পাশে একটু এসে বসো, দুদণ্ড তোমার সাথে কথা বলি। আচ্ছা বোমা, যদি কথা বলতে বলতে 2 কাপ চা করে নিয়ে আসতে, তুমি 1 কাপ খেতে, আমি 1 কাপ খেতাম, আর এই সময়ের মধ্যে আমি কথাগুলো বলতাম। আমার মনের মধ্যে অনেক কথা জমানো রয়েছে। আমি বললাম, ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি চা করে নিয়ে আসছি। এই বলে রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে খুব স্পেশাল 2 কাপ চা করে নিয়ে চলে আসলাম। এসে তার সাথে চা খেতে খেতে বললাম, হ্যাঁ, এখন সে আপনার গুরুত্বপূর্ণ কথাটা বলুন। সে আস্তে করে বলল, এভাবে আর কতদিন মানুষের অপেক্ষায় থাকবে? তুমি কি বলতে পারো বৌমা, তোমার জীবন থেকে এই যে একটা মুহূর্ত হারিয়ে যাচ্ছে, সেটাকে চাইলেও আমার ছেলেই তোমাকে ফেরত দিতে পারবে, না আমি তোমাকে ফেরত দিতে পারবো? সময়ের মূল্য অপরিসীম, সময়কে মূল্য দিতে শেখো। কারণ মানুষের শ্রবণ শক্তি, যৌবন, সুরত সবসময় একরকম থাকে না। সময়ের পরিবর্তে আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন হয়ে যায়, আস্তে আস্তে সব কিছুর জোর কমে যায়। একসময় জীবন যৌবন সব কিছু নিঃশেষ হয়ে যায়। তাই সময় থাকতে সব কিছুকে একটু কাজে লাগাতে চেষ্টা করো, তাহলে নিজের ইচ্ছাটা কিছু হলেও পূরণ হবে। মানুষ পৃথিবীতে এসেছে অনেক ইচ্ছা আর বড় বড় আশা, বড় বড় স্বপ্ন নিয়ে, কিন্তু যারা আসলে সমস্ত ব্যবস্থা থাকতেও সময়কে কাজে লাগে না, তারাই বলছি বোকা। অথচ তুমি আমাকে একটা বিটু বলে কথা বলছো, কিন্তু এই কথাটাই আমি তোকে বলতে পারছি না। আমি তখন বললাম, এর মানে আপনি আমাকে কি বুঝাতে চাইছেন? পরিষ্কার করে বলুন, এত ব্যাখ্যা করতে হবে না। বলুন তো দেখি, কথা রাখার মতো হলে রাখবো, না হলে বাস কোনো সমস্যা নেই, আমি আপনাকে কিছু বলবো না। বলুন, সর্বশেষে শেষ কথাটা কী ছিল আপনার? তখন শ্বশুরমশাই বলল, তাহলে সব কথার মূল কথা কি আমি তোমাকে বলবো এখনই? আমি বললাম যে হ্যাঁ, এখনই, আমার হাতে সময় একদম কম। আর আপনার এই গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আপনার ছেলের বিদেশ থেকে আসা ফোন সহজেই কেটে দিয়েছি। বলুন আপনার সেই কথাটা। এ কথা বলতেই শ্বশুরমশাই বলল, কিছু বলবে না তো? আমি বললাম, না, আপনার একদম ভয়, ডর, লজ্জা কিচ্ছু করার দরকার নেই, চোখ বন্ধ করে কথাটা বলে ফেলুন তো। তখন সে ছোট্ট কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বৌমা, তোমার শাশুড়ির সাথে শেষ কবে আমার এই বিছানায় সাক্ষাৎ হয়েছে আমি ঠিক জানি না, বলতে পারবো না, আমার মনেও পড়ে না। কারণ সে মারা যাওয়ার আগে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছনায় পড়েছিল। তাই অনেক দিন যাবৎ আমি এভাবেই অথরে পড়ে আছি। আমার কাছে আর আজকাল কিচ্ছু ভালো লাগে না। কিন্তু আমি যে টুপটুপো বুড়ো হয়ে গেছি তাও তো নয়। আমারও তো মনের মধ্যে অনেক কিছু চায়, অনেক কিছু বলতে চায়, অনেক কিছু ইচ্ছা করে, অনেক কিছু দেখেও স্বাদ জাগে পাওয়ার জন্য, কিন্তু সাহসে কুলি না, শুধু সম্পর্কের ব্যবধানে। আমি বললাম, যেমন? তখন উনি বলল, যেমন ধরো তুমি আমার ছেলের বউ, আর তোমার সাথে এই যে সমস্ত কথা আমার মনের মধ্যে চাপা রেখেছি, কি করে বলো তো এগুলো শেয়ার করি? তবু তুমি যখন ছাড়ছই না, তাই আজ বলতে বাধ্য হচ্ছে। আমি খুবই মানসিকভাবে অসুস্থ আছি। তাছাড়া আমার অনেক কিছু প্রয়োজন হলেও পাচ্ছি কোথায় বলো? অনেকে আমার বিয়ে শাদির কথা বলে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছ, তাড়াতাড়ি বিয়ে করলেই তো পারো, বসে বসে পেনশনের টাকা একলা একলা খাচ্ছ। অথচ তোমার ছেলেও তো একটা বিদেশ থাকে, এত টাকা পয়সা নিয়ে কি গড়ে যাবে? মানুষের কোনো কথায় আমি কান দিই না। প্রতিবেশী মানুষ যে যা বলে বলুক, আমার ইচ্ছে করে না আমি নতুন কাউকে নিয়ে এসে সংসার করি। তোমার কাছে যদি 2-1 বেলা একটু সহযোগিতা পেতাম, বলতে চাইছি, ছেলে বিদেশ যাওয়ার পরে দিনের পর দিন তুমি তো অনেক কষ্টেই দিন পার করছো, যদি আমাকে বুঝতেই তো পারছো। আমি তখন বললাম, তো এই কথাটাই এত এই নিয়ে বেনিয়ে পেছে বলার কি দরকার ছিল বলুন তো?
সহজে বললেই তো পারেন যে আমাকে একটু সাহায্য করতে হবে, ব্যাস ব্যাপারটা আমি ভেবে দেখতাম। কিন্তু শুনুন, আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমারও আসলে দিনকাল ইদানিং ভালো যাচ্ছে না। অনেক দিন ধৈর্য সহ্য করে আপনাদের এই সংসারে পড়ে আছি। আপনাদের সংসারে না আছে আপনার একটা আগে পিছে কোনো মেয়ে অথবা একটা ছোট্ট ছেলে, আবার আমার একটা শাশুড়ি ছিল ভাঙাচোরা, সেও অকালে চলে গেল। আমার স্বামীটাও বিদেশ। নিজেকে বড় অসহায় আর একলা মনে হয়। কিন্তু আমি কি দেখতে শুনতে কম? রূপে যৌবনে, তাছাড়া গুণে রূপে সব কিছুতেই আমি একদম পারফেক্ট ছিলাম। ভাগ্যিস আপনার ছেলের সাথে বিয়ে করে যেন আমার কপালটাই পুড়ে গেছে। কি করব বলুন? আর আমি একটা বংশিত ঘরের মেয়ে। আমার বাবার একটা মান ইজ্জত আছে। সব মিলে অন্য মেয়েদের মতো আমি কারুর কাছে নিজের গোপন কিছু লেলিয়ে দিচ্ছি না। কিন্তু একই ছাদনার তলে আপনার মতো একটা স্মার্ট শ্বশুর থাকতে অনেক সময় লজ্জা করে, নিজের মনের কথাটাও শেয়ার করতে লজ্জা করি, ভয় পাই। তাই আজকে নিজের থেকেই বাধ্য করলাম আপনাকে অনেক কথা বলতে, বা নিজেও দুটো কথা বলতে চাই। আপনি যা বলছেন আপনার কথায় আমিও একমত। তবে মন থেকে চাইলে অনেক কিছুই পাওয়া যায়। ব্যাপারটা এখন আপনিই বুঝুন। চা খাওয়া তো শেষ হলো, ঠিক আছে, এখন আমি রুমে গিয়ে ঘুমায়ে পড়ব, আর আপনি চুপচাপ শুয়ে থাকুন। আর যদি বীর পুরুষের মতো যদি মনের মধ্যে সৎ সাহস থাকে, তাহলে একবার চেষ্টা করে দেখুন। চেষ্টা করলেই মানুষ সেখানে পুরোপুরি পৌঁছাতে না পারলেও অন্তত কাছাকাছি তো যেতে পারে। আপনারা ভীতু ছেলে, কখনো তো কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টাই করলেন না। একথা বলেই চুপচাপ আমি মুচকে হাসতে হাসতে আমার রুমে চলে আসলাম। সে বিভর চিন্তায় পড়ে গেল। ভাবতেছিল হয়তো সে আমাকে এত বড় কথা বলে গেল, আমার ভিতরে নাকি সৎ সাহস নেই কোনো কথা বলার। তাই তো, যা হোক, এটা আমার আনুমানিক কথা, এটা আমার ভাবনার কথা। এই ভেবে আমি রুমে না এসে না ঘুমিয়ে চুপচাপ অপেক্ষা করতেছিলাম, দেখি সে আমার জন্য আসলে কি ব্যবস্থা করে আর কী বা তার ভঙ্গিমা হয়। এই কথা রিয়াক্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। চুপচাপ নিথরে পড়ে থাকলাম। তারপরে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কোনো সারা শব্দ নেই। ভাবলাম উনিও মনে হয় পাশের রুমে একদম ঘুমিয়ে পড়ছে। আমি এই ভেবে মোবাইলটা একটু নাড়াচাড়া টিপাটিপি করতে করতে ফোনটা পাশেই রেখে কোনোরকম আলতো গভীর ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তেই। হঠাৎ তার জোরে জোরে একটু কেমন যেন কাঁপা কাঁপা কণ্ঠে ডাকার আওয়াজ। সে আওয়াজ আমার কানে আসতেই আমার ঘুম ভেঙে গেল। আমি খুব তাড়াহুড়ো করে পরনে শুধু ম্যাক্স সেটা পড়েছিল, কন্যাটা নিতে একদম ভুলে গেছি। ছুটে তার রুমে গিয়ে বললাম, কি হয়েছে আপনার? ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন, এখন রাত বেজে গেছে প্রায় 2টো। হঠাৎ এইভাবে আমাকে ডাকাডাকি করছেন, আর একটু ঘামছেন কেন আপনি? কি আপনার কি মনের মধ্যে কোনো অসুস্থ, না শরীর অসুস্থ? এ কথা বলতে সে বলল আমাকে, শোনো বউ, অনেক সময় ধরে আমি তোমাকে চিল্লায় চিল্লায় ডাকছি, তাছাড়া আমি জোরে কথা বলতে পারছি না। তোমার সাথে কথা বলার চলে অনেকটা সময় পেরিয়ে গেছিল, কিন্তু প্রেশারের ওষুধটা খেতে একদম ভুলে গিয়েছি বৌমা। তাই হয়তো আমার প্রেশারটা বেড়ে গেছে, ভিতরটা ভীষণ অস্থিরতা লাগছে। অনেক সময় ধরে তোমাকে ডাকছি, হয়তো ফ্যানের আওয়াজে তুমি আমার ডাক শুনতে পাওনি। যা হোক, এসে যখন পড়েছ, আমার হাতে একদম সময় কম। জানটা কেমন যেন যায় যায় অবস্থা। তাড়াহুড়ো করে তুমি আমার একটা ব্যবস্থা করো, আমার যার কিছু ভাল লাগছে না। তার মুখের এইরকম কথা শুনে আমি বললাম, আপনি কি রাত্রে তাহলে আজকে প্রেসারের ওষুধটা খাননি? বলুন, না, আমি তো ভুলেই গিয়েছিলাম। তখন তাড়াহুড়ো করে আমি ওষুধটা তাকে খাইয়ে দিলাম আর বললাম, শুনুন, আমি আপনার পাশে বসছি, চিন্তা করবেন না, আর কোনো বাজে টেনশনও করবেন না। আপনার সব ইচ্ছে আমি পূরণ করব, নিজে তো আগে সুস্থ হয়ে নিন। একথা বলতেই সে আমার হাতটা ধরে বলল, তুমি যেহেতু বলছো আমি জানি, কিন্তু আমার শরীরটা যে অস্থির হয়ে আসছিল,
এদিকে তোমার শাশুড়ি মরে যাওয়ার পরে তার পুরনো স্মৃতি আমার মনের মধ্যে সবসময় ভিড় করে। আজকের দিন একটু বেশি ভেবেছি তার জন্য। তারপরে আবার তোমার কাছে কি সমস্ত কথা বললাম, এর কি হবে না হবে জানি না, অনেক কিছু আমার মনের মধ্যে চিন্তায় ভিড় করে শরীরটা অস্থির হয়ে গেল। প্রেশারটা তাই বড্ড বেড়ে গেছে বৌমা। যাক, ওষুধটা খাওয়ানোর 10 মিনিট পরেই আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, এখন আপনার কেমন লাগছে? বলছে, বৌমা অনেকটা আরাম লাগছে। তাছাড়া তুমি আমার মাথায় যে কিভাবে আলতো সুন্দর করে হাত বুলেই দিচ্ছ, তোমার হাতে অনেক জাদু আছে, তোমার হাতে অনেক মায়া আছে। তোমার হাতের স্পর্শে আমার মাথায় যেভাবে তুমি হাত বুলিয়ে দিলে, তাতে আমি অর্ধেকটা সুস্থ হয়ে গেছি। এখন মনে হচ্ছে আমি পুরোটাই সুস্থ। এই বলে সে উঠে বসে পড়ল। আমি তখন বললাম, যদি এখন ভালো লাগে তাহলে থাকুন, ঘুমিয়ে পড়ুন। এখন রাত 2টো বেজে গেছে, আমাকেও তো একটু ঘুমাতে হবে। সকালে আবার উঠে রান্নাবান্নার কাজে ব্যস্ত হতে হবে। আপনারা তো ছেলে মানুষ, সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠেন না, দেরি করে ওঠেন। কিন্তু আমরা মেয়েরা সংসারের দায়িত্ব নিয়ে যখনই ঘুমাই না কেন, খুব ভোরে আমাদের উঠতেই হয়। তাই বলি কি আপনি ঘুমিয়ে পড়েন, আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বলে, না, তোমাকে এখন যেতে দেব না আমি। তুমি আরেকটু সময় আমার পাশে বসোই না। কখনো তো আর এভাবে তোমার কাছে আপত্তি করি না। যেহেতু তুমি আসছো, আর আজকের যেন আমার একটা দুঃসময় যাচ্ছে বৌমা। আমি তখন তার কথায় একটু মায়ায় পড়ে গেলাম। তার পাশে চুপচাপ বসলাম আর ভাবছিলাম মনে মনে, দেখি তার মনের মধ্যে কতটা সৎসাহস। তারপরে বলল, তুমি একদম নড়াচড়া করবে না। আমাকে বলছে তুমি আমার খাটের উপরে বসে থাকো। একথা বলে সে বিছনা থেকে নেবে ফ্লোরে 1 পা 2 পা করে ঠিকঠাক মতো হাঁটাহাঁটি করে কোনোরকম একটু ব্যায়াম করতে লাগলো। তারপরে বলল, হ্যাঁ, এখন আমি একদম পুরো সুস্থ, ঠিক আছি। তবে ইচ্ছে করছে তোমাকে যে কথাটা বলছিলাম সেটা তো একটাবার বাস্তবায়ন হতো বৌমা। তাহলে হয়তো আমার অনেকটা চাওয়া পাওয়া পূর্ণ হতো, আর তোমারও সময়টা ভালো যেত। এভাবে নিজেকে আর কত কষ্টের মধ্যে রাখবে। তাই বলে কি, যদি তুমি চাও আর কি। আমি তখন হেসে দিয়ে বললাম, ও তাই, এখন শরীরটার মধ্যে আরাম লাগছে আর শুরু হয়ে গেল আপনার বাহানাটা। তো কি করব আমি শুনি? একথা বলতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রুমটার মধ্যে কেমন যেন একটা বিদ্যুতে অন্ধকার হয়ে গেল। আমি বললাম, এ যা, বিদ্যুৎ চলে গেছে, রুমটা অন্ধকারে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আমার রুমে যাই। বলে, যাচ্ছ কোথায়? যাওয়ার দরকার নেই, আর একটু সময় বসোই না। একথা বলতেই আমি যখন অন্ধকারে না দেখে দরজার দিকে ছুটছিলাম, হঠাৎ তার বুকে একটা চোট লাগে আমার সামনাসামনি। তখন আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সে আমাকে নিজের মনের অজান্তে জড়িয়ে তার এতদিনের স্বপ্ন সে পূরণ করে নিল। সর্বশেষে আমাকে একটা কথাই বলল, শোনো, আজকে হয়তো আমি তোমার উপকার করতে পারছি কিনা আমি জানি না, তবে নিজেকে এভাবে আর দিনের পর দিন বোকা সেজে কষ্ট দিও না। আমার ছেলেটার মায়া দানা দয়া জানের মধ্যে কম, তাছাড়া মনে হচ্ছে ওর মধ্যে তোমার প্রতি অতটা দায়িত্বও নেই। তাই যদি থাকতো তোমার মতো এইরকম সুন্দরী রমণীকে দেশে ঘরে ফেলে রেখে কেউ এতদিন কোনো দিন প্রবাসে পড়ে থাকে? আমিও কি এত করে নিষেধ করেছি, বেচারা আমার কোনো কথাই শোনে না। কিন্তু কষ্টটা তো তোমার হচ্ছে, ও ছেলে মানুষ। দেখো বাইরে গিয়ে কোথায় কি করছে না করছে, হয়তো ওর ইচ্ছেটা একরকম পূরণ করেই ফেলছ। কিন্তু তোমরা মেয়েরা তো অনেক ধৈর্যবান, তাই নিজেকে আশায় আশায় অনেক ফাঁকির মধ্যে দিন কাটিয়ে দিচ্ছ। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার জীবন থেকে 1টি মিনিট, 1টি সেকেন্ড, 1টি দিন, 1টি বছর হারিয়ে গেলে মনে রাখবা কখনোই তা আর ফেরত পাবা না। তোমার এই সুন্দর গঠন প্রণালী, এই যে জীবন যৌবন রূপের বাহার, সব কিছু জন্য একসময় নিঃশেষ হয়ে যাবে।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শেখো। তার কথায় আসলে আমি ভেবে দেখলাম, তাই তো, আমি কার অপেক্ষায় দিনের পর দিন এভাবে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে অপেক্ষায় অপেক্ষায় দিনটা পার করে দিচ্ছি। নিজের জীবন যৌবন সব কিছু যেন নিঃশেষ করে দিচ্ছি। ত্যাগের পর ত্যাগ, আর কত, এই শেষটা কোথায়? সব মিলে স্বামীর উপরে আমার একটা বিতৃষ্ণা এসে গেল। কিন্তু তার বাবার কথায় আমি সত্যি খুব মগ্ন হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, একমত হয়ে গেলাম। তখন আমি বললাম, তাহলে এভাবে মাঝে মধ্যে যদি, আজকে যেহেতু আপনি আমার অজান্তেই আপনারটা আপনি ঠিকই বুঝে পেয়েছেন, কিন্তু আমার যদি কখনো ইচ্ছে জাগে তাহলে কি হবে শুনি? তখন উনি আমাকে বলল, আমার কথা ভাবছ? আমি তো আসলে যেই পাই না, আর তুমি যেতে বলছো, যখনই তুমি বলবে, যখনই তোমার মনে ইচ্ছা হবে, আমি এক পায়ে প্রস্তুত। তুমি চিন্তা করো না। তবে শোনো, তোমার জন্য আমার এই দুয়ার সারাটা জীবন খোলা থাকবে। একথা বলেই সেদিন রাত্রে যেন আমার ভীষণ একটা সুখময় রাত গেল। জীবনে মনে হলো যে আজ 8টা বছর সংসার করেছি স্বামীর সংসারে, কখনো দাম্পত্য জীবনে এতটা সহযোগিতা বা এরকম স্বাচ্ছন্দ্যবোধ বা এরকম ভালো লাগা একটা সময় আমার পার হয়নি। আজ যেন একটা নতুন সময় আমার ভিতর থেকে চলে গেল। দিয়ে একটা ভালো লাগা কাজ করছিল, ফুরফুরে মেজাজ। মৃদু মৃদু হাসিতে হাসিতে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, রান্না বান্না করে তাকে ডেকে খাইয়ে দেয় বের করে দিলাম। সে আমাকে শহরে যাওয়ার আগে বলছিল, শোনাবো, আমি শহরে যাচ্ছি, তোমার কি লাগবে বলো, আমি সেটা কিনে নিয়ে আসবো। আমি বললাম, আমার কিছু লাগবে না, তবে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি নিয়ে আসুন। তাছাড়া ঘরে কাঁচা বাজার বা সংসারে যাবতীয় প্রয়োজনীয় সবটা আছেই। একথা বলতে সে চুপচাপ কোনো কিছু না বলে শহরের দিকে ছুটে চলে গেল। দুপুরের দিকে সে বাসায় ফিরল, ব্যাগ ভর্তি অনেক কিছু, অনেকটা শপিং ব্যাগও তার মধ্যে আছে। আমাকে দিয়ে বলল, বউ, আজকে তুমি এগুলো একটু ধরে রুমে গিয়ে একটা একটা করে রিমুভ করে খুলে দেখো এর মধ্যে কী আছে। আমি বললাম, কেন, এমন কি নিয়ে আসছেন? আজকে এর মধ্যে কি গুরুত্বপূর্ণ দামি কোনো বস্তু আছে নাকি? বলছে, হ্যাঁ, আজকে যেহেতু আমি একটা নতুন সময় বা একটা নতুন ভালো লাগার মধ্যে দিয়ে সময়টা পার করেছি, সেটা আমার কাছে একটা নতুন উৎফুল্ল তৈরি করেছে মনের মধ্যে। যদি এভাবেই আমাদের দিনটা যেত কতই না ভালো হতো। আমার ছেলের পছন্দ আছে বটে, তোমার মতো একটা গুণধর রমণীকে আমাদের সংসারে নিয়ে এসে অলতা অলতা সে দিনের পর দিন কষ্টে রাখছে। দাঁত থাকতে বেটা তাদের মর্ম বুঝলো না। একসময় ওকে পস্তাতে হবে তোমার জন্য। আমি তার এই সমস্ত এক এক সময় এক এক অদ্ভুত কথায় ভীষণ আশ্চর্য হয়ে যেতাম। তারপরে ঘরে গিয়ে ব্যাগটা খুলে দেখি, ও বাবা, আমার জন্য নতুন সুতার শাড়ি আর দামি প্রান্তর, অর্থাৎ কত রকমের তার পছন্দের ব্রা আর কয়েকটা হরেক রকম কালারের ব্লাউজ। আমি বললাম, আপনি এসব কিনে নিয়ে আসছেন, তবে মাপ কী করে জানলেন? সে হেসে দিয়ে বলল, অনেকদিন ধরে তোমার কাছে আমি জানতে চাই, যদি মাপটা জানতে পারতাম অনেক আগেই তোমাকে এগুলো কিনে নিয়ে এসে দিতাম। কিন্তু অনেক আড়াল থেকে তোমাকে আমি ফলো করি। তুমি যখন স্নান করে ভেজা গায়ে ঠিক এই ঘর থেকে ও ঘরে যাও, তখন আমি তোমাকে মাঝে মধ্যে খেয়াল করতাম। এই জন্য খেয়াল করতাম, উদ্দেশ্য তখন আমার কিন্তু খারাপ ছিল না। আমি খেয়াল করতাম আসলে আনুমানিক মাপটা কেমন হবে, কিন্তু তোমাকে বলে কখনো সাহস পাইনি। আজকে যেহেতু আমি একটা মাপ ওখান থেকে স্যাম্পল চুরি করে নিয়ে গেছি, তাই সেটা দূরে নিয়ে চলে এসেছি। তবুও দোকানদার আমাকে বলেছে, যেগুলো নিয়ে যান, যদি ঠিকঠাক না মাপে মেলে তাহলে পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি নিয়ে এসেছি। কেমন হলো, পছন্দ হয়েছে তোমার? আমি আর তাকে কি বলবো? আমি কখনো
এভাবে নিজেও মার্কেটে গেলে এত রকম কালারের এত কিছু কিনি না। সবশেষে সে আমাকে বলল, আজকে তুমি এগুলা নিজে পরিধান করবে আর আমাকে সুন্দর রূপসজ্জায় একটু সামনে দেখাবে। কতদিন কোনো সুন্দরী মেয়েকে সাজসজ্জায় কাছ থেকে একদম ভালো একটা চোখে তাকিয়ে দেখি না। আজকে তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে। কখনো মনেই পড়ে না আমার ছেলেটা বিদেশ যাওয়ার পরে তুমি একটু ভালো করে সেজেছ। কেন সাজো না তাও জানি না, দেখতে চাইলেও কখনো তোমাকে আমি বলতে পারি না। আজ যেহেতু বলার সুযোগ হয়েছে তাই তোমাকে কথাটা বললাম। আমি বললাম ঠিক আছে, যান, আপনি চিন্তা করবেন না, হাত মুখ ধুয়ে আসুন, দুপুরের খানাটা খেয়ে নেন। তারপরে সে হাত মুখ ধুয়ে এসে বসলো। আমি তাকে খাবার দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে সে প্রতিদিনের ন্যায় একটু বিশ্রাম নিতে লাগলো। এই ফাঁকে খাওয়া দাওয়া শেষে আমি ওগুলা দিয়ে একটা একটা করে সুন্দর করে খুব সেজে গুজে পরিধান করলাম। তারপর যখন নিজের ইচ্ছে মতো সাজেছি তাকে খুশি করার জন্য, তার যখন মনে এতই শখ, এত ইচ্ছা জাগেছে, সব মিলে তার কাছে আমি যাই দাঁড়িয়ে পড়লাম। কিন্তু বাবা, তার রুমে যায় দেখি ফ্যানের হরহরা বাতাসে তার কাপড়টা একটু অগোছালো হয়ে আছে, আর ওদিকে তার তল দিয়ে ওটা দেখা যাচ্ছিল। কি বিশাল বড়! ব্যাপারটা আমার কাছে খুব লোভনীয়। কতদিন এভাবে আমি দেখিনি তো। তারপরে আমি বললাম, আপনি কাপড়টা সেরে বসুন, মানে মুখে কাশি দিলাম। সে তবুও ঘুম থেকে উঠল না। মনে হচ্ছে গভীর ঘুমে বেটা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। শহর থেকে ফিরছে তো হয়তো রোদের মধ্যে আসছে গরমের সময়, শরীরটা তার বড্ড ক্লান্ত। যা হোক, কিন্তু নিজে ইচ্ছে করে যায় কাপড়টা টান দিয়ে তার অগোছালো ব্যাপারটাকে ঠিক করে দিলাম। আর তার ওটাও দেখলাম খুব ভরপুর, মনটা আমার ভরে গেল। তারপরে হঠাৎ করে তার গায়ে টুকা দিতে সে চোখ খুলল। সে আমাকে দেখে চমকে গেল। তাড়াহুড়ো করে ঘুমের মিতালে উঠে বসে যেন আচমকে আমাকে বলছে, বাহ, কি দারুণ লাগছে, সত্যি তুমি সেজেছ বউ? আমি বললাম, হ্যাঁ, আপনার না অনেক দিনই দিচ্ছে আমাকে একটু সাজুগুজু অবস্থায় দেখবেন, তাই ইচ্ছে হলো সেজেছি। দেখুন, প্রাণ ভরে দেখুন কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে শুনি। একথা বলতে সে ঘন ঘন চোখের কলপ ফেলছিল আর আমার দিকে একদিনে 5 মিনিট তাকিয়ে থাকলো। সবশেষে বলল, আজকে না তোমাকে ভীষণ সুন্দরী লাগছে। কখনো তোমাকে এভাবে আমি চোখ বুলে এক ধ্যানে অনেক সময় ধরে তাকিয়ে দেখিনি। আজ ভালো করে তোমার মধ্যে চোখটা বুলিয়ে দিছি। মনে হচ্ছে তোমার কপাল থেকে, চেহারা থেকে সৃষ্টিকর্তার নূর ছুটে বের হচ্ছে। কি সুন্দর মায়াবতী তোমার মুখটা, না মায়াবতী, কি রূপের বাহার তোমার। অথচ এ সুন্দর একটা যুবতী কাল তুমি নিথরে নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছ বউ। কিসের আশায়? বুঝিয়ে তাকে বলো, তাকে সহজে দেশে ফিরতে বলো। আর কতদিন এভাবে নিজেকে কষ্টে রাখবে? সময়কে এখনো কাজে লাগাও, সময় আজ থাকতে। একসময় তোমার এই রূপের ছটা শেষ হয়ে যাবে। আমি বললাম, আপনার এই সমস্ত অভিজ্ঞতা কথা রাখেন তো। এ সমস্ত কথা আর শুনতে ভালো লাগে না। আমি নগদে বিশ্বাসী। তাকে কত করে বলেছি, সে সহজে ফিরতে চায় না। সে নাকি শিল্পপতি হবে, কোটিপতি হবে। শুনেছেন কখনো প্রবাসে থেকে কেউ কোটিপতি হয়েছে, শিল্পপতি হয়েছে? তখন একথা বলতেই শ্বশুর বলল, একথা ঠিক, তবে দেখি একবার ওকে আমি ফোন করে আসার জন্য খুব তাড়াহুড়ো করে একটু বলবো। যদি আমার কথায় আসতে আসলো, না আসলে এভাবেই তোমার আর আমার জীবনটা যাবে। তোমার শাশুড়িও নেই, এদিকে আমার ছেলে থাকতেও তোমার জীবন থেকে নিজেকে লুকিয়ে রেখেছে। তখন আমি বললাম, হ্যাঁ, আপনি এখন থেকে আমার কাছে যা কিছু আপত্তি করবেন আমি আর কখনো নিষেধ করব না। তারপরে সে আমাকে বলল, ইচ্ছে করতেছে, কিন্তু সেটা আর কী করে বলি তোমাকে বউ? আমি বললাম,
কি ইচ্ছে করতেছে? আপনার সব ইচ্ছে আজ আপনি পূরণ করব বলছেন সাজুগুজু করতে, আমি করেছি। তবে আমার ইচ্ছে কি জানেন? আজকে বিকেল টাইমে আপনার হাত ধরে আমি একটু বাইরে খোলা হাওয়া খেতে যাব, নেবেন সাথে আমাকে? এ কথা বলতেই সে উঠে বলল, বাহ, তাহলে তো ভালোই হয়। কতদিন নদীর কুলে গিয়ে মুক্ত বাতাস খায়নি, সবসময় গম্ভীর হয়ে এই ঘরটার মধ্যে পড়ে থাকি, আর যত আওলাজলা চিন্তাভাবনা মনের মধ্যে ভিড় করে। সত্যি তুমি ভালোই বলছো, তুমি তয়ের থেকো, আমি তোমাকে বিকেল হলেই নিয়ে যাব। তারপরে যখন বিকাল হলো, সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেল। তারপরে সন্ধ্যা গড়িয়ে গেল। ওখান থেকে ফিরতেই 4 রাস্তার মোড়ে দুজনে দাঁড়িয়ে আমাকে সে বলল, ফুচকা খাবে নাকি? আমি বললাম, কতদিন খাই না। শেষ বাবার বাড়িতে থাকতে সেই বাবা আমাকে নিয়ে শহরের 5 রাস্তার মোড়ে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাইয়েছিল। তারপরে আমার আর ফুচকা খাওয়ার কথা কখনো মনেই আসেনি। ঠিক আছে দিন। তারপরে ওখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম। তারপরে কথায় কথায় সে আস্তে আস্তে রিকশার উপরে বসাছিলাম, আমাকে বলল, যদি আরেকটাবার আজকে তোমার সাথে একটু আমাকে সময় দিতে আর সময়টা পার করার সুযোগ দিতে, তাহলে ভালো হতো, ভীষণ ইচ্ছে করছে। আমি বললাম, সেটা আর আমি কি করে বলি? আমি কি কাউকে ধরে রেখেছি নাকি? বলল, তাই? মুচকি হেসে পাগল হয়ে যাচ্ছিল। এ কথা শুনতেই বাড়িতে চলে আসলাম। আবার একটু নতুন করে নাস্তা পানির আয়োজন করলাম। সেদিন আর রান্না করেছিলাম না। এই খেয়ে রাত্রে ঘুমানোর জন্য চেষ্টা করলাম। রাত যখন 10:30 বাজলো, তখন আমার স্বামী বিদেশ থেকে ফোন করলো। শেষবারের মতো তাকে বলেছিলাম, এটাই তোমাকে আমার শেষ বলা। যদি আগামী মাসের মধ্যে তুমি দেশে না ফিরো, তাহলে একদম আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি জানো না আমি রূপে যৌবনে কি কম ছিলাম, কত ধৈর্য ধরে তোমার সংসারে পড়ে আছি। যদি বিয়ের আগে জানতাম তুমি আমাকে বিয়ের পরে এভাবে তোমার বাবার সংসারে রেখে দিনের পর দিন প্রবাসেই পড়ে থাকবে, তাহলে তো আমি তোমার সাথে আসতামই না তোমার সংসারে। এইভাবে যখন বললাম, তখন আমার স্বামী বলল, এত রেগে গেছে কেন? এমন কি হঠাৎ করে হলো? আমি বললাম, না, আজকে তোমাকে আমার বলতে হবে ফাইনাল ডিসিশন। তুমি আগামী মাসের মধ্যে আসবে কিনা? ধৈর্যের বাঁধারা হয়ে গেছি, আর পারছি না আমি। আমার কি মনে স্বামীর সাথে সংসার করার কোনো সাধ্যের কিছু নেই? কিন্তু আর কত ধৈর্য ধরব? 8টা বছরের মধ্যে কটা দিন তুমি আমাকে সময় দিয়েছো, তোমার খেয়াল আছে? এ কথায় বলতেই আমার স্বামী চুপ হয়ে গেল। কিছু সময় চুপ থেকে বলল, হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি আগামী মাসের বেতনটা ওঠাইতে পারলেই শেষ ফ্লাইটে টিকিট কেটে চলে আসব। তুমি চিন্তা করো না, আর কখনো আমি প্রবাসে আসব না। এ কথা বলেই আমার স্বামী ফোনটা কেটে দিল। তারপরে ফোনটা কাটার পরেই দরজায় ঠকঠক আওয়াজ। আমি তো জেনেই বুঝেই ফেললাম যে আসলে দরজায় কে আওয়াজ করতে পারে, কারণ আমাদের গেটওয়ালা বাড়ি। গেটে যে কোনো লোক প্রবেশ করতে পারে না যখন তখন, ভিতর থেকে গেটটা লাগানো থাকে। তখন আমি দরজা খুলে দিলাম, দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। বললাম, আপনি? বলছে, ছেলের সাথে তোমার কথা বলা শেষ হলো? আমি বললাম যে, এই তো সবেমাত্র ফোনটা কেটে দিলাম। আপনার ছেলে নাকি আগামী মাসে বাড়িতে আসবে। আমাকে তো ফাইনাল বলে দিল, দেখা যাক কী করে। তখন সে বলল, দেখো, সে যেহেতু বলেছে চলে আসতেও পারে, আর আসলে তো তোমার জন্য একরকম ভালো হয়। তোমার কষ্ট আর আমি এভাবে স্বচক্ষে দেখতে পারছি না কাছে থেকে, কারণ আমাদের তো প্রায় দুকাল চলেই গেছে বউ, কিন্তু তোমাদের তো জীবনটা শুরু। কেন নিজেকে স্বামী থাকতে এভাবে দিনের পর দিন কষ্টে রাখবে? তাই যদি ছেলে আসে তাহলে তো ভালো হয়, আমি তোমার ভালোটাই কামনা করছি। আমি বললাম, থাক থাক, আর এত ভালো কামনা করতে হবে না। তবে একটা কথা শুনুন, আগামী মাসেই আপনার ছেলে চলে আসছে, হাতে সময় একদম কম। কি মনের মধ্যে আর কি কোনো ইচ্ছা বাসনা আছে আপনার? সে মুখ না দিয়ে বলল, আমি তো জানি সে হ্যাঁ বলবে। আমি তখন বললাম, আপনার ছেলে বাড়িতে আসার পরে
তখন কি হবে আপনার শুনি? তাই বলছি, আমাকে কথা দেন, আপনার ছেলে দেশে ফিরলেই আপনি কিন্তু যেমনই হোক কাউকে না কাউকে নিয়ে সে বিয়ে শাদী করে একটা সংসার করবেন। কারণ এই বয়সে আপনার তো সেবা করার জন্য একটা মানুষ দরকার হয়। কেন আপনি এটা করছেন না? বর্তমানটাকেই ভাবুন, পিছনেরটা যা হওয়ার তা ভুলে যান। কারণ আপনি যদি পিছনের চিন্তা জড়ো করে আজকে নিজেকে কষ্ট দেন, তাহলে আমি বলবো আপনি একজন বোকা। এ কথা শুনতে সে মুচকে হেসে বলল, ঠিক আছে বউ, ছেলে আগে তো দেশে আসুক, তারপরে সিদ্ধান্ত নেব। তোমরা যা বলবে আমি তাই করব। কারণ ছেলে দেশে আসার পরে তুমি তো আর আমার এভাবে খেদমত করার সুযোগ পাবেও না, আর আমিও তোমাকে এভাবে আপত্তি করব না। তবে যদি বলি আপাতত এ কটা দিন একটু এভাবেই চলতাম। আমি বললাম, তার বোঝার বাকি কি আছে, আসুন ভিতরে আসুন। দরজায় দাঁড়িয়ে থাকলেন যে, আমি কি আপনাকে ঘরে ঢুকতে না করেছি? এ কথা বলতেই সে এসে আমার খাটের এক কোণারে বসে পড়ল। তারপরে এক কথা দু কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল। প্রতিদিনের নেই সেদিনও সে এভাবে ডুবান আমার সাথে। অনেক কথার চলে, অনেক কিছুই সে তার সব কিছু দাবি শুভা পূরণ করে। তারপরে আমি আমার মতো দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম, সে তার কাছে চলে গেল। এভাবেই দিনের পর দিন চলতেছিল। এক পর্যায়ে আমার স্বামী বিদেশ থেকে আসার ঠিক একদিন আগে আমাকে ফোন করে বলল, শোনা বউ, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? আমি এতদিন পর বিদেশ থেকে আসছি, মানে শাড়ি গহনা বিদেশ থেকে কোনো পণ্য আনবো তোমার জন্য। আমি বলেছিলাম, দুখানা গহনা আনলেই আমি খুশি। তোমার হাতের গহনা এটাই আমার স্বপ্ন, এটাতে আমি খুশি হয়ে যাব। বললো, ঠিক আছে, আগামীকাল রাত 12টায় আমার ফ্লাইট, বাড়িতে রেডি থেকো। এয়ারপোর্টে আমাকে এসে রিসিভ করতে হবে না, আমি একলাই যেতে পারবো। আমি বললাম, ঠিক আছে, তুমি ভালো ভালো দেখে শুনে চলে আসো। এই বলে ফোনটা কেটে দিলাম। শ্বশুরকে বললাম, দেখুন, একটা সুসংবাদ আছে, আপনার ছেলের নাকি আগামীকাল রাত 12টায় ফ্লাইট, সে দেশে ফিরছে। কি সুন্দর খুশি লাগছে আমার। শ্বশুর বলল, তাহলে তো ভালোই হলো। তো ঘরে কি স্পেশাল খাবার ফ্রিজে কিছু রাখা আছে? ছেলে অতদিন পর বাড়িতে আসছে। আমি বললাম, তেমন কিছু নেই, আপনি কাল ভোরে গিয়ে একটু মাছ গোশের ব্যবস্থা করবেন। তারপরে যাক, পরের দিন রাত 12টায় তার ফ্লাইট হলো। সে দেশে এয়ারপোর্টে পৌঁছালো। পৌঁছানোর পরে তার সাথে আমার আর যোগাযোগ কিছুই ছিল না। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সটা না, ওখান থেকে একটা প্রাইভেট গাড়ি করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো, বললো, আমি প্রাইভেট কার এখানে ভাড়া নিয়েছি, যেতে আমাকে 6 ঘন্টা সময় লাগে বাড়ি অবধি। তোমরা আমার জন্য রেডি থেকো, আমি আসছি। আমি বললাম, ঠিক আছে, চলে এসো। এদিকে তোমার শ্বশুর বাজারঘাট করে মাংস মাছ মানে ফ্রিজ ভর্তি করে ফেলেছে। ছেলে এতদিন পর দেশে ফিরছে। যা হোক, তারপরে ঠিক যখন মানে সকাল 10টা বাজবে বা 11টা বাজবে, এরকম একটা সময় ওই ঠিক আননোন ওই নাম্বার থেকে একটা কল আসলো। ফোনটা রিসিভ করলাম। বলল, আমি ওই গাড়ির ড্রাইভার। তখন আমি বললাম, আমার হাজব্যান্ড কোথায়? আপনার গাড়ি তো বুক করে আসতেছিল, তার কাছে দেশীয় সিম নেই, মোবাইল নেই। বলল, হ্যাঁ, আপনার স্বামী আমার সাথে হাসপাতালে ভর্তি আছে। আমার হাত থেকে এই কথা শুনতেই হাতে মোবাইলটা পড়ে গেল। আমি যেন এক অসুস্থ বোধ করছিলাম, তবুও নিজেকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে ফোনটা আবারও নিয়ে বললাম, তো কি হয়েছে আপনাদের? তখন গাড়ির ড্রাইভার বলল, দেখুন, রাস্তায় অনেক যানজট ছিল, কিন্তু গাড়ির মধ্যে হঠাৎ মিউজিক বাজছিল। আপনার স্বামীকে অনেক আনন্দ উৎফুল্লের মধ্যেই দেখছিলাম। তার সাথে দু এক কথা বলতে বলতে হঠাৎ দেখিয়ালে সাইড থেকে একটা গাড়ি সামনাসামনি সংঘর্ষ ঘটে। তারপরে রোডে অ্যাক্সিডেন্টে আমি ড্রাইভার, আমার অনেকটা সাপোর্ট ছিল, তবু আমার একটা পাশে ভীষণ চোট পেয়েছি। আমাকে ব্যান্ডেজ করা হয়েছে হাসপাতালে। রাস্তার লোকজন ধরে আমাকে এবং তাকে হাসপাতালে ভর্তি করেছে।
কিন্তু আপনার স্বামীকে আইসিইউতে রাখা হয়েছে। তার শ্বাসকষ্ট, জানি না তার কী হবে। তবে অ্যাড্রেস নিন, খুব দ্রুত যেখানে থাকুন, আপনি যেই হন এখানে পৌঁছে যান। এই কথা শুনে এক চিৎকারে আমি কান্নায় ভেঙে পড়লাম। শ্বশুর পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। আর আমার মুখ থেকে সব কথা শোনার পরে বলো, বৌমা কাঁদিয়ে হবে না, তাড়াতাড়ি রেডি হও। খুব তাড়াহুড়ো করে ঠিক 2.5 ঘন্টা সময় লাগেছিল সে হাসপাতালে পৌঁছতে। সেখানে গিয়ে দেখি সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি। আমরা ওখান থেকে টাকা পয়সা নিয়ে গেছিলাম। একটা বেলা যেতেই ডাক্তার এসে বলল, অবস্থায় একে আইসিইউতে রেখে আর কী লাভ? তখন আমি বললাম, কেন, রোগীর কোনো পরিবর্তন হলো? বলছি না, যদি আপনাদের টাকা পয়সার অনেক জোর থাকে বা যোগান থাকে তাহলে হয়তো আরেকটা রাত রাখতে পারি। তবে আইসিইউ থেকে বের করলেই হয়তো তাকে ডেড বলে ঘোষণায় দিতে হবে। কিন্তু মাঝখানে লস হবে আপনাদের। এই যে এক একটা রাতের বা এক একটা ঘন্টার আইসিইউর বিলটা অনেক টাকা আসে, অথচ এটা করে কী লাভ? তাকে ওখান থেকে বের করলে সে ডেট হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমার পুরো আসমান জমিন এক হয়ে যেতে লাগলো। কিছু বললাম না, হ্যাঁ না। পরে ডাক্তার আইসিইউতে মাঝে মধ্যে যখন যায় তার চেক আপ করতে করতে হঠাৎ করে এসে বলল, সেটা আর করতে হবে না, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করুন। আমি বললাম, কেন? বলছে আপনাদের রোগী আর নাই, সে ডেট হয়ে গেছে। আমি তো পুরো জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে বডিটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে শ্বশুরের সাথে আমি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলাম। প্রতিবেশী মানুষ, আত্মীয় স্বজনরা সবাই এসে বাড়িতে ভিড় করলো। কান্নার ভিড় পড়ে গেল। এক পর্যায়ে স্বামীর সমাধি হয়ে গেল। তারপরে 3-4 মাস শ্বশুরের সাথে একই ছাদনার তলে বড় ক্ষত মন নিয়ে ওই সংসারে চুপচাপ পড়ে থাকলাম। ভাবতেছিলাম, এতটা দিন যার অপেক্ষায় আমি প্রহর গুনছিলাম, একটু সুখের নাগাল, একটু সুখের আশায় নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে যারা সে এতটা কাল পড়ে আছি, উপরওয়ালা আজকে আমার সব আশাকে নিরাশ করে দিল, আমার সমস্ত স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিল। বিধাতার কি নীলি খেলা। তারপরে হঠাৎ করে আমার বাবা আমাকে বলল, আর ওখানে থেকে কী করবে তুমি? না আছে তোমার শাশুড়ি বেঁচে, না আছে তোমার একটা ছোট দেবর, না আছে তোমার স্বামী। তোমার এই মুরব্বী শ্বশুর, আধা বয়সী শ্বশুর, সে একটা বিয়ে শাদী করে সংসার করুক। তার মায়ায় পড়ে থাকলে কি আর তোমার জীবন চলবে? তুমি একটা যুবতী মেয়ে, সবে তোমার জীবনটা শুরু। স্বামীর শোক দুঃখ সব কিছু ভুলে গিয়ে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে। তাই বলি, যদি কিছু মনে না করো মারে, আমি তোমাকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। আমি মোবাইল কলে বাবাকে বললাম, বাবা আসলে আমারও বাস্তবটাকে নিয়ে ভাবতেছি, ইচ্ছে করতেছে তোমাদের বাড়িতে যাব। কিন্তু আমার শ্বশুরমশাই, সে বড় অসহায়, তার জীবনে না আছে কোনো স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে, হাগে পিছিয়ে তার যার কেউ রইল না। তাকে এইভাবে এক ভরা সমুদ্রে ফেলে কি করে আমি বাড়িতে আসি? এটা কি কোনো মানবিক বিচার হবে? আমার বাবা বলল, তাহলে তাকে বিয়ে শাদী দিয়ে তারপরে তুমি চলে এসো। কিন্তু তুমি একবার তোমার জীবনের কথা কি ভাবলে না মা? আমি তখন বাবাকে বললাম, বাবা ভেবেছি, তবু এইভাবে তাকে একলা রেখে যাওয়া কি সঠিক মানুষের পরিচয় হবে? কি করব বলো তো? বাবা বলল, এই সমস্ত কোনো কথায় আমি শুনতে চাচ্ছি না। আমি 2-1 দিনের মধ্যে তোমার শ্বশুর বাড়িতে আসছি। তোমার শ্বশুরকে বুঝিয়ে পুঠিয়ে একরকমভাবে তোমাকে নিয়ে আসবো, কি বলো তুমি? আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি আসো। তারপরে 2 দিন না যেতেই আমার বাবা আমাকে নেওয়ার জন্য শ্বশুরবাড়িতে চলে আসলো। মনটা ভালো নেই, শোক আহত অবস্থায়। একবেলা খাই তো আরেকবেলা খাইতে ইচ্ছে করে না। আত্মীয় স্বজন প্রতিবেশীরা 2-1 বেলা এসে শুধু সান্ত্বনার কথাই বলে, কিন্তু
বাস্তব জীবনে কি হবে কেউ একথা বলে না। কেউ নিজের জীবনের জন্য 1 সেকেন্ডের দায়িত্ব নিতে চায় না। কিন্তু এইভাবেই যেতে যেতে বাবা যখন আসলো, বাবা আমার শ্বশুরকে বলল, বিআই সাহেব শুনুন, যেহেতু আপনার ছেলে আর বেঁচে নেই, যারা সে আমার মেয়ে এতটা বছর পার করেছে আপনাদের সংসারে, এটাও জানি আপনাদের পুত্রবধূ এই সংসারে থাকতে থাকতে আপনারা একটা মায়ায় পড়ে গেছে, বা আপনিও তার প্রতি নিজের মেয়ের মতো করে মায়ায় পড়ে গেছেন। আমার মেয়েকে যদি আমি এখন আমার বাড়িতে নিয়ে যাই, জানি আপনার ভীষণ কষ্ট লাগবে, কিন্তু কিছু তো আর করার নেই। আপনি বলে কি একটা বিয়ে শাদী করে এই সংসারে যে কদিন বাঁচেন, এভাবে সংসার দিনকাল পার করুন। আমি আমার মেয়েকে নিতে এসেছি, নিয়ে যেতে চাই, এই বিষয়ে আপনি কি বলুন? তখন আমার শ্বশুরমশাই বলল, দেখেন বিআই সাহেব, আমার তো এই জীবনে আপনার মেয়ে ছাড়া আগে পিছিয়ে আর কেউই নেই। ও যদি চলে যায়, আমি প্রেশারের রুগী, জানি না আমার কি হবে, আমি বলতে পারছি না। আমার ব্যাপারটা আপনার মেয়ে খুব ভালো করেই জানে। আমিও হয়তো সহযোগিতা আরও সান্ত্বনায় মনে বল করে বেশি আছি। দেখেন, আপনার যেটা বিচার আপনার কাছে ছেড়ে দিলাম, আপনি করুন, আপনার যা ভালো হয়। আপনার মেয়ে আপনি নিয়ে গেলে তার আমি ধরে রাখতে পারি না। তখন আমার বাবা বলল, কে রে? আমাকে বলল, মেয়ে তুমি কি বলছো? তোমার শ্বশুর তো এই কথা বলে, আমাকে তো সে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিল, তুমি যাবে না আমার সাথে বাড়িতে? তখন আমি আমার শ্বশুরকে বললাম, দেখুন আপনি চিন্তা করবেন না, কয়েকটা দিন হয়তো পাড়া প্রতিবেশীদের কোনো বাড়িতে গিয়ে খাবেন, অথবা হোস্টেল থেকে নিয়ে এসে খাবেন। কয়েকটা দিন আমি আমার মায়ের বাড়িতে বেড়ায় আসি। আপনার ছেলেও বেঁচে নেই, মনটার মধ্যে ভালো লাগে না, অনেক চিন্তা ভাবনা। তাছাড়া অনেকদিন মায়ের বাড়িতেও যায় না, একটু ঘুরে আসি, তারপরে আপনি আমাকে নিতে যাবেন। যদি বাবাকে বুঝিয়ে আসতে পারি আসবো, না হলে আসবো না। কারণ দেখুন, কি করে আপনার মুখের উপরে কথাটা বলে, আমি একটা যুবতী মেয়ে, সবে আমার সংসার করার সময় পড়ে গেছি আপনার মায়ায়, আপনার সংসারের মায়ায়। অপেক্ষার প্রহর হার কত করব, সবই তো শেষ হয়ে গেল। আশা স্বপ্ন ভেঙে তো চুরমার হয়ে গেছে। কোন আশায় আর কাকে ধরে জীবন পার করব? এভাবেই তখন শ্বশুর বলল, ঠিক আছে যাও। আমি বাবার সাথে আমার মায়ের বাড়িতে চলে আসলাম। শ্বশুর আমাকে বিদায় বেলায় রাস্তায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে যেন কাঁপতেছিল, আমি বুঝতে পারলাম। তখন আমার কাছে তার এই দৃশ্য থেকে ভীষণ খারাপ লাগছিল, বুকটার মধ্যে ভেঙে চুরে যাচ্ছিল, কিছু করার ছিল না। তারপরে বাড়িতে আসার পরে কয়েকটা দিন যেতেই শ্বশুর ফোন করলো, বলল, বৌমা আমি যে রাস্তার মানুষ হয়ে গেলাম, কি করি বলো তো? আমার কি হবে আমি জানি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই তোমাকে জানাতে চাই, যদি আমার কথায় তুমি একমত থাকো। আমি বললাম, আপনার কথা পরে শুনবো, আর যদি পারেন আপনি আগামী শুক্রবারে আমাদের বাড়িতে আসবেন। এই বলে ফোনটা কেটে দিলাম, কারণ আমি জানি আমার শ্বশুর শুধু তার আধিক্যতে ওই কষ্টের কথাগুলোই বলবে, আর যেগুলো আমার মনে আরও কষ্ট বাড়িয়ে দেয়। একদিকে আমার স্বামী হারা এক কষ্ট তো আছেই, তাছাড়া আমার জীবনে অনেক কষ্ট চেপে গেল, কি করব আমি জানি না। এক পর্যায়ে বাবা মা আমাকে বোঝাইতে লাগলো, দেখ তুই আমাদের একটা মাত্র মেয়ে, তাছাড়া তোর স্বামী এখন বেঁচে নেই, তোর আধা বয়সী শ্বশুর সে এখন অন্য জায়গায় বিয়ে শাদী করলেই পারে, তোর স্বামী যেহেতু বেঁচে নেই, ও সংসারে থেকে আর কি করবি? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোর ভবিষ্যতের জন্য তোকে ভালো একটা পাত্র দেখে যত টাকা পয়সা খরচা হোক না কেন, তোর সুখের জন্য একটা ব্যবস্থা করব, তুই কি বলিস? আমি বললাম, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সবে আজ 3-4টা মাস হয়ে গেল আমার স্বামীটা আমার জীবন থেকে চলে গেছে। তার স্মৃতি, জীবনের বড় স্বপ্ন সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। মনের মধ্যে বড় ক্ষোভ, শোক,
কি করবো বলো তো? তোমরাই ডিসিশন নাও আমি কি করব। এদিকে যে আবার আমার শ্বশুরও মাঝে মাঝে ফোন করতেছে, তাই তাকে বলেছি শুক্রবারে আসার কথা। তোমরা তার সাথে ডিসিশন নিয়ে সব কিছু ফাইনাল করো। আমি আর নিজের থেকে কিছু বলতে পারছি না। পরিষ্কারভাবে বাবা মাকে বলে দিলাম। তারপরে শুক্রবার হলো, আমার শ্বশুর আসলো। শ্বশুর এসেই আমার বাবার কাছে প্রস্তাব রাখলো, আপনার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি, ও কয়েকটা দিন থেকে চলে আসবে। তারপরে যদি আপনারা আপনার মেয়েকে বিয়ে শাদী দিয়ে দেন, তখন আর আমি নিষেধ করব না। তবে একটা সুযোগ দিন, একটা সপ্তাহ শুধু শেষবারের মতো আমাদের বাড়িতে যাবে। তারপরে আপনাদের আর আপনার মেয়ের ডিসিশন অনুযায়ী যা হবে সেটাই আমি মেনে নেব। আর যদি আপনাদের মেয়েকে আমার সাথে যাওয়ার সুযোগ না দেন, আমি খালি হাতেই ফিরে যাব। তবে এটাও বলে যাচ্ছি, হয়তো আজ বাদে কাল শুনতে পারবেন আমি আর এই পৃথিবীতে নেই। এ কথা বলেই আমার শ্বশুরের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। তখন বাবার মনটা একটু নরম হলো আর বলল, ঠিক আছে বিআই সাহেব, আপনি যেহেতু এত করে বলছেন, ঠিক আছে, আমার মেয়ে ঠিক একটা সপ্তাহের জন্য আপনারা বাড়িতে দেব। তবে এক সপ্তাহ পরে কিন্তু আমার মেয়েকে নিয়ে আসব। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে, একটা সপ্তাহে জাস্ট সময় চেয়েছি, তারপরও সিদ্ধান্ত আপনার আর আপনার মেয়ে নেবেন, আমি এখানে কোনো বাধা দিব না। তারপরে আমার শ্বশুর খাওয়া দাওয়া সেরে আমাকে নিয়ে আবারও তার বাড়িতে নিয়ে গেল। তারপরে সন্ধ্যা যখন হয়ে গেল, ঠিক রাত তখন 8টা বাজে, এমন সময় সে আমাকে তার রুমে ডাকলো। বলল, বউ তুমি এখানে বসো, আমার সামনে বসো, তোমার সাথে আমার জীবনের শেষ কয়েকটা কথা বলবো। হয়তো জীবনটার মোড় ঘুরিয়ে নেব, না হলে আমার যা হওয়ার হবে। তোমাকে এই জীবন থেকে একদম দায়িত্ব ছেড়ে বিদায় দিয়ে দেব। আমি চাই না তুমি একটা যুবতী মেয়ে, তোমার ভবিষ্যৎ আমি কেড়ে নিই বা তোমার আশাকাঙ্ক্ষার উপরে আমি হস্তক্ষেপ করি। আমি তোমার ভবিষ্যৎটাই কামনা করি, বলছি আমি তোমার ভালো চাই। তখন আমি বললাম, ঠিক আছে, কি এমন গুরুত্বপূর্ণ কথা আপনি বলুন, কোনো দ্বিধা করবেন না, মনের মধ্যে কোনো কথা চাপা রাখবেন না। আর আমি যদি সেটা মেনে নেওয়ার মতো কথা হয়, তাহলে আমি আপনার সাথে একমত হয়ে যাব। বলুন। সময় হাতে একদম কম। বাবার কাছ থেকে কিন্তু 7 দিনের কথা বলে আমাকে নিয়ে আসছেন। তবে আপনি বলুন, আমি শুনি। তখন শ্বশুরমশাই বলল, শোনো, যেহেতু জীবনটা বড় কঠিন, আর বাস্তবে বেঁচে থাকতে হলে এই সমস্ত পিছনের কথা, আদিকতা আর আবেগ নিয়ে কখনো বেঁচে থাকা যায় না। তাই বাস্তবকে সম্মুখীন করে নিজেকে বাঁচতে হলে অনেক কিছুর পরিবর্তন ঘটাতে হবে, যেটা তোমার আর আমার মধ্যে। আমি বললাম, যেমন? বলছে, ধরো সম্পর্কের পরিবর্তন। আমি তখন আবারও না বোঝার ভান করে বললাম, আমি তাও বুঝিনি, আপনি আবার পরিষ্কার করে কথাটা বলুন, কী বলতে চান? তখন সে বলল, দেখো, তুমি আমার কি রক্তের কেউ? আমি বললাম, না, একদম না। এই যে তোমাকে বলছিলাম যে তোমার বাবা যদি তোমাকে নিয়ে যায়, আমার কোনো ক্ষমতা নেই তোমাকে আমার বাড়িতে ধরে রাখা। তার মানে কি, তোমার প্রতি আমার কোনো দাবি সবা কিচ্ছু নেই, তুমি একদম পর। আমার ছেলেই যেহেতু বেঁচে নেই, তোমার সমস্ত দায়িত্ব সম্পর্ক সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। এখন আমি অন্যের ছেলে, অন্য পর, তুমি পর। তাই বলছি কি, জোর আমার কাছ থেকে তোমার বাবা যদি তোমাকে নিয়ে যায়, হয়তো একটা বিবাহিত ছেলের সাথেই বিয়ে দেবে। এমনও হতে পারে কোনো ছেলের বউ মারা গেছে বা বউ অন্য জায়গায় চলে গেছে, অথবা তার আগে পিছিয়ে 2-3টা সন্তান আছে, সেরকম একটা সংসারে তুমি অতিরিক্ত হলে যাবে। কারণ কোনো ছেলে যদি শোনে যে 8-10 বছর তুমি একটা স্বামীর সংসার করেছো, সেই মেয়েকে কত ভালো ছেলে গুছিয়ে নিবে তুমিই বলো। তাই বলি কি, আমি মাস শেষে যে পেনশনের টাকা পাই, আর আমার যে বাড়ির আশপাশ দিয়ে যা আমার সম্পদ, না হলেও 1 কোটি টাকার সম্পদ হবে। আর এই যে বাড়িটার উপরে বসে আছি, পুরো 10 কাঠা জমির উপরে আমার এই 1 তলা গেটওয়ালা 5টা রুম বিশিষ্ট বাড়ি,
এই সমস্ত কিছুর মালিক তুমি হবে। যদি তুমি চাও আমি সমস্ত সম্পত্তি, আমার অর্থ সম্পদ, আমার সারা জীবনের সঞ্চিত ব্যাংকের জমানো টাকা সব কিছু আমি তোমার নামে হস্তান্তর করে দেব, লিখে দিব নিঃস্বার্থভাবে, স্ট্যাম্প কিনে সে স্বাক্ষর করে দিব, যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো। তুমি একটু ভেবে দেখো। আমি বললাম আচ্ছা তা নয় বুঝলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলতে চাচ্ছেন, কিন্তু কেন লিখে দেবেন? আমি কোন সম্পর্কে আপনার এই জীবনে এখানে থাকবো, কেনই বা দেবেন আমাকে? তখন সে বলল, হ্যাঁ আসল কথাটা বলছি, আমার ছেলেই যেহেতু বেঁচে নেই, অর্থাৎ তোমার স্বামী মারা গেছে, তাহলে তুমি এই বাড়িতে আর কোনো অধিকার রাখতে পারো না, যেহেতু তোমার আগে পিছিয়ে কোনো সন্তান নেই যে সে উত্তরসূরি অধিকার হয়ে এখানে থাকবে। তাই বলে কি সব কিছু ভুলে গিয়ে, যেমন তুমি আমাকে কয়েকটা দিন আগেই বলছিলে একটা বিয়ে করুন, একটা বিয়ে করুন, হ্যাঁ আমি সেইটাই করতে চাই। আমার জীবনের সাথে তোমাকে আমি ধরে রাখতে চাই, যে কটা দিন এই দুনিয়ায় বেঁচে থাকি। আমি এমনও না 60 বছরের বুড়ো থুপথুপি হয়ে গেছি। ও আমার একটা মাত্র সন্তান, আর ওই আমার বড় ছেলে প্রথম সন্তান। এমন কোনো বয়স হয়নি, খুব জোর হলে 48-50 হবে, এতেই কি মানুষ বুড়ো হয়ে যায়? আমি বললাম না তা ঠিক নয়, তাছাড়া আগে পিছিয়ে 2-1 দিন যা ভুলভাল হয়েছে তাতে তো আমি আপনাকে বুঝেই ফেলছি। আপনি যথেষ্ট আছেন, আপনার সাথে একটা মেয়ে সংসার করতে পারবে দীর্ঘ দিন, কিন্তু এটা বলুন তো শেষ আসলে আসল কথাটা কি, যে কথাটা আপনি আমাকে বলতে চাচ্ছেন? মানে আমি কি আপনার সহধর্মিণী বা সংসার জীবনে আপনি আমার দায়িত্ব নিয়ে রেখে দিতে চান আপনার সাথে? সে বলল, হ্যাঁ আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আর তুমি যদি সিদ্ধান্ত নাও, এখানে তোমার বাবা তোমাকে কিছু করতে পারবে না, তোমার সিদ্ধান্তের উপরে সে সিদ্ধান্ত নিতে পারবে না। এখন সিদ্ধান্ত নাও কি করবে তুমি। মানে তুমি পরিষ্কার দেখতে পারতেছো 1-1.5 কোটি টাকার সম্পদ তোমার নামে আমি একদম কর্ম পড়ার আগে সব কিছু হস্তান্তর করে দেব। তারপরে আমি তোমাকে একটা নতুন জীবন দান করতে চাই, কারণ দেখো আমি তোমার ভালো চাই, আর তোমার প্রতি আমার একটা দাবি আছে। এতটা বছর আমাদের সংসারে রয়েছে, যদি একটা বেড়ালকে, একটা পশু পাখিকেও এতটা বছর আমি বাড়িতে রেখে খাওয়ার দাওয়ার দিয়ে পোষ মানিয়ে নিতাম, আমি মানুষ হিসেবে তার মায়ায় পড়ে যেতাম, বা সেও আমার বাড়ি ছেড়ে কোথাও যেত না। আর আমি মানুষ, তুমিও মানুষ, তোমার আর আমার মধ্যে যে একটা মায়া মমতা মহব্বত সৃষ্টি হয়েছে, সেটা অতি সহজে কী করে আমি ভুলি, আর তুমি বা কী করে আমাকে চোখ কান বন্ধ করে ভুলে থাকতে পারবে? তাই বলে সিদ্ধান্তটা তোমার উপরে ছেড়ে দিলাম, দেখো তুমি কী করবে। আমি তখন বললাম, ঠিক আছে এত কিছু যেহেতু বলেছেন, তবে আমি ঘুমাইতে গেলাম, চিন্তা করবেন না, আপনি শুয়ে পড়ুন। আর ওষুধটা খেয়েছেন? বলো হ্যাঁ খেয়েছি। আমি বললাম ঠিক আছে, আপনার কোনো বাজে টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন, ফাইনাল ডিসিশন আমি আপনাকে রাত পোহালেই জানিয়ে দেব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। জীবনের সমস্ত হিসাব নিকেশ আগে পিছিয়ে মেলাইতে লাগলাম, নিজের কাছে বারবার নিজের কাছে অনেক রকম প্রশ্ন করতে লাগলাম। নিজের মনের কাছে একই প্রশ্নের অ্যান্সার আসলো যে সব মিলে এখানে ঠিক আছিস রে, তুই কোথাও এই সংসার ছেড়ে যাস না, তুই এখানে থাকলে তোর কপাল খুলে যাবে। তাই আজকে এইভাবে চিন্তা করতে করতে রাতটা পার হয়ে গেল, কখন যে ভোর হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি একটা মুহূর্তের জন্য দুঃখের পাতা এক করতে পারিনি, 1 মিনিটও ঘুমাইনি। তখন আর ঘুমও আসলাম না, খুব ভোরবেলা উঠে একটু সকালে হাঁটাহাঁটি করে আবার রান্নাবান্না করতে লাগলাম তার জন্য, তাকে খাইয়ে দিয়ে তারপরে স্বাচ্ছন্দ্যবোধে আবার ঘরে তাকে ডেকে নিয়ে বসলাম। বসে বললাম, আমি সারাটা রাত 2 চোখের পাতা এক করিনি, 1 মিনিটের জন্য ঘুমাইনি। এত বড় একটা সিদ্ধান্ত নেব, এ তো ছেলে খেলা কথা নাই, কিন্তু আপনার চিন্তাভাবনা আর আপনার ইচ্ছা শক্তির সাথে আমি একমত, আমি রাজি, এবং সেটা আজকের মধ্যেই করবেন। আমার বাবা যেন এটা বুঝতে না পারে। এই কথা শুনতেই উনি
বলো ঠিক আছে, আমি দুপুরের মধ্যেই কাজে ডেকে নিয়ে আসবো। বাড়িতে বসে ঘরোয়াভাবে তোমার সাথে কর্ম করে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আর তার আগে একজন উকিল ডেকে নিয়ে আসবো। আমার সমস্ত সম্পত্তি আমার নিজের নামে, সব কিছু তোমার নামে আমি হস্তান্তর করে দেব। কারণ আমার তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, এমনি পেশার মানুষ, তাই যাতে তুমি এটা ধরেই থাকতে পারো, এটাই তোমার ভবিষ্যৎ। আমি তোমার সাথে দুরকম কথা বলবো না বা বেইমানি করতে চাই না। আমি বললাম ঠিক আছে, তাই করুন। ঠিক তাই করলো সে ডিসি অফিস থেকে একজন উকিল ডেকে নিয়ে গেল আর একজন কাজে ডেকে নিয়ে গেল। ঠিক বিয়ের আগে সে তার সমস্ত কিছু ডিড ডকুমেন্ট করে আমার নামে বুঝিয়ে দিল। তারপরে কর্মাপরে তার স্ত্রী হয়ে গেলাম। সে আমার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল। আর একটা কথাই বলেছিল, আমার সমস্ত সারা জীবনের সঞ্চিত অর্থ যেহেতু তোমার নামে দিয়ে দিছি, অন্তত আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলো না। আমি বললাম, আমার উপর ভরসা রাখতে পারেন, ভয় পাবেন না। নিজের জীবনটাই যেহেতু আপনাদের এই বাড়িতে সঁপে দিয়েছি, কখনো কোনো দিন চিন্তা করলাম না আমার জীবনের চাই তো আর আপনার এই 2 টাকার অর্থ বড় না, আর এইটার ময়ে কি ওরে কী করব। তারপরে তার সাথে জীবন সংসার করতে শুরু করলাম। বললাম, এই বাড়ি থেকে আপাতত আমাকে দূরে কোথাও 6 মাসের জন্য নিয়ে যেতে হবে। সে বলল ঠিক আছে, আমি জানি তোমার বাবা তোমার খোঁজ নিতে আসবে, এই তো। আর লজ্জায় তোমার মুখটা বিমূঢ় হয়ে যাবে, কি জবাব দেবে তুমি, এই তো। তাছাড়া প্রতিবেশীদের কাছ থেকেও একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে, দুটো কুটোকাটি কথা আসতে পারে, এই তো। ঠিক আছে চলো, তোমাকে নিয়ে দূরেই কোথাও যাই। কয়েকটা দিন বাদেই আমার স্বামী আমাকে নতুন করে এক জায়গায় নিয়ে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকার সুযোগ দিল। সেখানে গিয়ে তার সাথে থাকতে থাকতে 1 বছরের মাথায় আমার সন্তান হলো। তার ঘরে বেশ সুখেই ছিলাম। পরে বাবাকে একদিন আমার পুরো ইতিহাস ভেঙে চুরে বললাম। বাবা প্রথমে নিথরে চুপ মেরে গেল। একটা কথা বলল, এটা কি করেছিস তুই? আমি বললাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন আমি সুখী, তোমরা কি চাও না তোমার মেয়ে যা নিয়ে সুখী সেটাতে তোমরা সুখী? আমি না তোমাদের একটা মেয়ে, তোমরা না আমার সুখ কামনা করো, আমার ভালো চাও? তবে আমার মুখে তো শুনতেই পাচ্ছ যে আমি পৃথিবীতে অনেক মেয়েদের মধ্যে একজন সুখী মানুষ, অনেক সুখী আছি আমি। এ কথা শুনতেই বাবা বলল, ঠিক আছে, যা করেছিস তা করেছিস। তোর যদি সুখ হয় তাহলে আমাদেরও সুখ। তবে কিছুটা দিন পরে তোকে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। যাক বন্ধুরা, পরে পিছিয়ে আমার ফ্যামিলির বিষয়টা মেনে নিয়ে সেখানে যাতায়াত করতে লাগলাম এবং আমি শুকিয়েছিলাম। এভাবেই তার সাথে আমার বাকি জীবনটা পার করে দিলাম। তো আমার এই ঘটে যাওয়া জীবনের এই রহস্যজনক ঘটনা তোমাদের সাথে আজকে যে পুরোপুরি মন খুলে শেয়ার করতে পেরেছি, এটা আজকে আমার কাছে খুবই ভালো লাগছে। মনটা ভীষণ হালকা হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা আমার দাবি বা আমার পাওনা। এত কষ্ট করে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই যে গল্পটা বানাই বা তোমাদের বিনোদন দিই, তার সার্থকতা একটাই, তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখা বা শোনার সুযোগ করে দাও, সেখানেই আমি আমার সার্থকতা খুঁজে পাই। তো বন্ধুরা, তোমাদের আর কেমন গল্প শুনতে পছন্দ? যদি এরকম নিজের পছন্দ থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আর এই গল্পটা শুনে তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তো জানাবেই, ভুলবে না তোমরা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।